আদতে মানুষটি রঙিন, মজিয়ে রাখেন আলাপে সংলাপে, কথার খেলাপ করেন না। ফুল ছুঁয়ে আছেন পাকা বিশ্বাসে, ফলও পাচ্ছেন হাতে নাতে। খেলার মন্ত্রী ছিলেন, খেলার মন্ত্রও জানেন। জীবনের যত রংবাজি তাই সামলে নেন ওহ লাভলি বলেই। এমনিতে রসে বসে থাকেন, বসে থাকার পাত্র যদিও নন। রাজনীতির দৌড়ে থাকেন, সুইমিং পুলে সাঁতারেও। আপদে বিপদে অসুখে বিসুখে সবার জন্য খোলা তার মিত্র ক্যাফে। রোদ চশমায় চোখ ঢাকলেও দুনিয়াদারি পড়তে পারেন স্পষ্ট। জীবনের ওঠাপড়া বিশেষ গায়ে লাগতে দেন না। কামারহাটি টু কালীঘাট তাই জানে, যেখানে যাই হোক তিনি আমাদেরই লোক। মোহনদা, তুমি নাকি আজকাল একটা কচি কলাপাতা রঙের জিপসি গাড়ি চড়ছো? অ্যাকচুয়ালি ওই জিপটা না দেখেই আমার পছন্দ হয়েছিল। প্রথম হচ্ছে একদম কচি কলাপাতা কালার, আর নাম হচ্ছে জিমনি। ওটা মূলত পাহাড়ে চড়ার গাড়ি। তো আমাদের লড়াইটা তো পাহাড়ে চড়ার। হুম। ওতে একটা এক্সট্রা গিয়ার আছে, যার জন্যে সবাই আমার সঙ্গে পারবে না। আমার যখন প্রয়োজন পড়বে আমি এক্সট্রা গিয়ারটা দেবো। তো এই 3 টার্মের গভর্নমেন্টের পরও একটা পাহাড়ে চড়ার লড়াই। দেখো, পলিটিক্সে তো বিজয় ভব, হুম। যে জিতা ওই সিকান্দার। তো তুমি কি কচি না কলাপাতা? এইসবের মধ্যে না যাওয়াই ভালো। তবে আমার মনটা কচি এই কারণে, আমি কারো ব্যাপারে থাকি না, কারোর পেছনে লাগি না। আমার নিজস্ব একটা বৃত্ত আছে এবং সেই বৃত্তের মধ্যেই আমি থাকা পছন্দ করি। মোহনদা, তুমি তো ভাবোনি এবার ভোটের টিকিট পাবে, টু বি ভেরি অনেস্ট। কেন ভেবেছিলে টিকিট নাও পেতে পারো? প্রথম হচ্ছে কি ভেবেছিলাম সেটা তো আমার মনে আছে, কিন্তু যেভাবে দল আমায় টিকিট দিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আই এম রিয়েলি গ্রেটফুল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের কাছে আই এম গ্রেটফুল। দল আমার ওপর আস্থা রেখেছে, কিন্তু যতদিন আমি দলের হয়ে কাজ করেছি আমার মার্জিন বাড়তেই থেকেছে। হারতেও হয়েছে। আর তখন তো আমি ছিলামই না, আমি মেঘনাদের হুম ভূমিকায় ছিলাম। হুম। আমি না থেকে মাত্র 1800 ভোটে হেরেছিলাম, 3400 না 1800 ভোট পেলেই। তাও ওই কামদুনির মেয়েরা এসে জামা কাপড় ছিঁড়ে ফেলে রাস্তার ওপর শুয়ে পড়ে, পরের দিন বিমান বসু, সোমেন মিত্র, সূর্য মিশ্র, প্রদীপ ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য সব একসঙ্গে হাতে হাত ধরে কামারহাটিতে মিছিল মানে করলো। তুমি বলছো মদন মিত্রকে হারাতে এই সমস্ত ওজনদার লোকেদের একত্র হতে হয়েছিল? 100%। তা না হলে স্বাধীনতার আগে পরে পশ্চিমবঙ্গে অন্তরাল থেকে কেউ জিততে পারেনি। না, জিতেছে অদিত চৌধুরী, নবগ্রাম, না না 1996। না না, আমি ছিলাম তো হুম। ওর এজেন্ট। ও তো অন্তরাল মানে জেলে ছিল না, না, জেলে নয়। ও সল্টলেকে মাঝে বাজার করতো, হ্যাঁ, সিএ মার্কেটে। সোমেনদা ওকে। আমি ওর ইলেকশন এজেন্ট ছিলাম 95। 96। আমি ওর ইলেকশন এজেন্ট ছিলাম। হুম। আমি পলচন্ডায় থাকতাম ওই চটিটায়। তুমি কেন টিকিট পেলে ভেবে দেখেছো? ভালো দল মনে করেছে, দিয়েছে। তুমি কি মনে করো? আমি মনে করি দল যখন আমার ওপর এই আস্থা রেখেছে তখন সর্বশক্তি দিয়ে আমি এর যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করব। এবং প্রতিদান দেবে সিটটা জিতে। প্রতিদান কি দেওয়া যায়? তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। একটা জিনিস আমার খুব মনে হয় মদনদা, সেটা হচ্ছে যে তোমাদের সময়ের রাজনীতির ধাঁচটা এখন বদলে গিয়েছে। তোমরা একটা কাইন্ড অফ রবিনহুড রাজনীতি করতে, দুষ্টের দমন শিষ্টের পালন, এর থেকে নিয়ে ওকে দেওয়া, লোকের পাশে দাঁড়ানো। সেই প্লেবুকের সমস্ত পাতা কি শেষ হয়ে গেছে? এখন একটা নতুন ধরনের রাজনীতি শুরু হয়েছে। এখন পলিটিক্সটা একদম অন্য ধাঁচের, একদম অন্য ধাঁচের। আমি নতুন করে বর্ণ পরিচয় ছোট নিয়ে এসছি, আমার যে ব্যাড লাক আমি ওপরে আনতে পারলাম না। আর সহজ পাঠ বাড়িতে বাড়িতে দিচ্ছি এবং মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে বাংলার অপমান করে ভারতবর্ষ টিকিয়ে রাখা যাবে না। মানে কি বলবো, মনিটরিং হচ্ছে। মানে আমি এখান থেকে সিঁড়ি দিয়ে নামবো, কিভাবে নামবো, আস্তে নামবো না জোরে নামবো, দেখা হলে মানুষকে হাত জোর করবো, সেটা কিরমভাবে করবো, এরমভাবে করবো, মানে প্রতিটাই একদম কি বলবো তোমায়, একটা অপটিক্সের মধ্যে চলে গেছে। একদম টোটালি। মানে
খুব কমার্শিয়াল, মানে কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স। কমার্শিয়ালাইজেশন তো হয়েছেই, সেই খোলামেলা আনন্দ হই হই করা, হুম। সব পার্টির লোক একসঙ্গে সন্ধ্যাবেলায় বসে মুড়ি তেলে ভাজা খাওয়া, সেইটা চলে গেছে। এটা এই রাজনীতিটায় কি তোমার নিজেকে মানিয়ে নিতে একটু অসুবিধা বোধ হয় বা নিজেকে একটু অপ্রাসঙ্গিক লাগে? দেখো, এটা তো ঠিকই, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এগুলো গুলিয়ে দেওয়া না, কথা, সোজা বল। আমি তোমায় বলি, অপ্রাসঙ্গিক লাগে এই কারণে, কারণ এখন যারা এসেছে তারা এত তরুণ, হুম। তরুণ থেকে তরুণতর, তাদের মাঝখানে আমাদের ন্যাচারালি একটা তো, যেমন ধরো আমার যদি তুমি বলো পাঙ্ক পড়বে না চওড়া গ্লাস পড়বে, আমি চওড়া গ্লাস পরবো, হুম। তুমি পাঙ্ক গ্লাস পরবে না। পাঙ্ক পরবো না। তোমার সম্পর্কে সকলে এক বাক্যে বলে তুমি দলমত নির্বিশেষে লোকের পাশে দাঁড়াও, দাঁড়িয়েছো অতীতে, আমার ধারণা ভবিষ্যতেও দাঁড়াবে, যা রাজনৈতিক দলাদলির বাইরে। এবং রাজনৈতিক দলাদলির বাইরে আমি যে তোমাদের সময়কার যে রাজনীতির কথা বলছি, তাতে একটা সহবত ছিল, একটা শিষ্টাচার ছিল, একটা সামাজিক সম্পর্ক ছিল। এখন আর সেটা খুব একটা দেখা যায় না। এখন এভরিবডি ইজ বেইং ফর এভরিবডিজ ব্লাড, ইট সিমস। Right. এইটা তোমার খারাপ লাগে না? খারাপ লাগে, কিন্তু এটাও আমি বুঝি যে আমাদের সময় যে একটা শিষ্টাচারের রাজনীতি, একটা বাংলার মানে দৈনন্দিন ব্যক্তিগত পরিচয়, আলাপ, সম্পর্ক, তার শেষ লিঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায় যতদিন আছে ততদিন অবধি একটা বাঙালি লিঙ্কটা রয়েছে। তারপর যা যেভাবে বিজেপি বা এরা করছে অসভ্যতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু অভিষেকের তো অভিজ্ঞতা কম যদিও তুলনায়, মমতার তুলনায় কম। মমতার তুলনায় কম, তবুও অভিষেক আপ্রাণ চেষ্টা করছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, অভিষেক খুবই খাটছে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে। আমি বলছি যে এই বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রিয়রঞ্জন দাস মুন্সী, অশোক সেন বা এই যে প্যাটার্নটা, তখনকার যে একটা খোলা হওয়া, হুম। পরস্ত্রিকা, হুম। লক্ষ্মীদা বলতো পরস্ত্রিকা আর গ্লাস নস, মানে ড্রিঙ্ক করে গ্লাস ফ্লাস ভেঙে পরের বউকে নিয়ে পালিয়ে গেছে, এটা লক্ষ্মীকান্ত বসু বলতো। আমার একটা প্রশ্ন তোমাকে বহুদিন ধরে তোমাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, মদন মিত্র কি তৃণমূলের আইটেম নাম্বার? তোমার চলন, চাল ইত্যাদি দেখে লোকে তোমাকে এখনো খুব সিরিয়াস রাজনীতিক হিসেবে কেন নেবে মদনদা? তুমি, আমার তো মনে হয় তুমি অনেক বেশি একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ। মানে এটা কি খুব মানে সচেতনভাবে তৈরি করা, এটা ইউথকে ছোঁয়ার জন্য? বা দেখো, একটা কথা তোমায় বলি, আমার একটা টিম আছে আমার ফেসবুকের, হুম। তারা আমাকে রেগুলার রিপোর্ট দেয়। হুম। ধরো আমার যদি 3টে কম ভিউয়ার হয়ে যায় বা সাপোর্টার কমে যায়, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে এনহান্স করো। এনহান্স করি, চেষ্টা করি আরো বেশি। হুম। এবং যার জন্যে প্রতিদিন লাইভ করতাম, এখন 7 দিনে করি, এরকম সব ব্যাপার আছে। মানে এই অ্যালগরিদম অনুযায়ী হ্যাঁ, বা ইত্যাদি। তাই তাতে দেখা গেছে 18 থেকে 25 বছর, তার মধ্যে মহিলা, হুম। এরা আমার সব থেকে বেশি সাপোর্টার। আচ্ছা। এবং একটা দারুণ মজার কথা বলি, আমার মানে এটা লোভ সামলাতে পারছি না। আমি আরিয়াদহ বেরিয়েছি, যেদিন দেব ছিল ওই দিন নয়, অন্য দিন, হুম। পায়ে হেঁটে যাচ্ছি, তো এক একটা বাড়িতে ভিড় যেরকম হয়, তো একটা বাড়ি আমার মনে হয় ওরা হোস্টেল টোস্টেল হবে না কি জানি, মানে প্রায় 150-200 মহিলা, বিরাট ছাদ। তা আমি বলছি, ভালো আছেন, জয় বাংলা। বলছি ওগুলো পরে হবে, আগে টিপসটা দিন। কিসের টিপ? আমাদের চকচক করছে না কেন? আমি না লজ্জায় কি করব, আমার সঙ্গে সব রয়েছে পার্টির লোক, বলে দাদা বলুন মাইকে বলুন, বলে দিন টিপসটা দিয়ে দিন। আমি কি করি, মানে আমি হাত জোর করে, মাও বলতে পারছি না ওদের, রাতারাতি মা একদম বলা যায় না। 360 ডিগ্রি ঘুরে গিয়ে আমি যদি দেখবেন, হ্যাঁ, জোড়া ফুলের মাঝখানে, ঠিক আছে, ভালো থাকুন, গড ব্লেস ইউ। তুমি টিপস দিলে না? কিছু করতে পারছি না। এবার কামারহাটিতে গিয়ে আমি বলেছি ঈদ মোবারক, হুম। ওরা আমায় বুকে জড়িয়ে বলছে জিত মোবারক। আচ্ছা। তো এইসব ঘটনা আমার সঙ্গে ঘটছে। একটা অটোয় করে এক গাদা ভর্তি মেয়ে যাচ্ছে, তারা পাচ্ছে না, পড়ে যাচ্ছে অটোটায়, 8 জন বসে। আমি বললাম, এভাবে যাচ্ছেন, পড়ে যাবেন তো? বলে, ও লাভলি। আমি কি করি বলো? তুমি এত তুরীয় মেজাজে থাকো কি করে সব সময়? তোমাকে কোনো
বিষাদ, অবসাদ, ডিপ্রেশন তোমাকে কখনো এটা আমার আঘাত ছিল, করে না? এটা আমার ছিল। আমি ভীষণ, এখন রোজ রাত্রে আমি মহাভারত দেখি, মানে পুরনো মহাভারত যে পুরনো টেলিভিশন সিরিয়ালটা? রোজ আচ্ছা। দেখি। আমি বোঝবার চেষ্টা করি যে যা হবার তাই হবে। হুম। কি তোমার ছিল, কি তুমি এনেছিলে, কি নিয়ে যাবে। ইউ আর অলওয়েজ ভেরি হ্যাপি। ওষুধ টষুধ খাও না কি করো? ওয়াই ইউ আর সো হ্যাপি? মদন মিত্রের জীবনে কোনো অপ্রাপ্তি, দুঃখ? একটা সুন্দর ছোট লাইন তো আমি বলি, মনে পড়ে গেল। আমারে পাছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। তার মদন মিত্রের অন্তরে চোখের জল আছে? চোখের জল তো আছেই, সেগুলোই ঘাম দিয়ে বেরিয়ে যায়। কি মনে হয় কি অপ্রাপ্তি রয়ে গেল মদন মিত্রের জীবনে? তা আমি জানতাম না কি পাওয়ার ছিল, ফলে কি পাওয়ার ছিল যদি না জানি তাহলে অপ্রাপ্তি ব্যাপার নয়। এখন কি চাওয়ার ছিল, আমি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলাম, এটা বোকার মতো কথা। এখন মদন মিত্র নিজের জন্য কি দেখে সামনে? এখন তো ইমিডিয়েট সামনে হচ্ছে ভোট, ভোট জিততে হবে। ভোটটা দিয়েছেন বাই পার্টি দায়িত্ব, বিশেষ করে অভিষেক নিজে ঘোষণা করেছে, আমি কৃতজ্ঞ। ইলেকশনটা যাতে জিততে পারি তার জন্য আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। এবং এইটুকুনি আমি বলতে পারি, কোনো মানুষ আমার ভোট দেওয়া না দেওয়া তো অন্য প্রশ্ন, আমার বিরুদ্ধে কনস্টিটিউয়েন্সিতে গিয়ে সার্ভে করে কোনো লাভ নেই। হ্যাঁ ছাড়া না হবে না। আর তুমি যদি বলো তারপর একটা ভালো ইনিংস খেলতে এসছি, এমন ইনিংস খেলে যাব যাতে 25 বছর এই ইনিংস আর কেউ ধরতে না পারে। সকলের ধরাছোঁয়ার বাইরে। কামারহাটিতে এই আলোচনাই হয়, যতই করো হাঁটাহাঁটি কিচ্ছু হবে না কামারহাটি। এই লাইনটা কার, তোমার? না, এই কামারহাটির লোকেরা বলে, তোমার এই টিমের? সবার মুখে আছে। আরে কিউ পড়ে হ্যায় চক্কর মে, কোই নেই হ্যায় টক্কর মে। এ তো বলে নবজোৎ সিং সিধুর লাইন। এইটা হচ্ছে ওখানকার এখন মেন স্লোগান। মদন দা, তোমার এলাকাতেই জায়ান্ট সিং এই মাথা চাড়া দিয়েছিল, যেকে অ্যারেস্ট করা হলো, বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়লো। তুমি জিতলে আবার এরকম কত পিস জায়ান্ট সিং তৈরি হবে মদন দা? অ্যাকচুয়ালি কামারহাটির মানুষের মেন যেটা চাহিদা শান্তি। আগে বোম পড়লে বলতো দরজা বন্ধ কর, অন্ধকার হয়ে গেছে। বোম বন্ধ হলে বলতে এবার দরজা খুলে দেয়, ভোর হয়ে গেছে। সেই কামারহাটিতে আমি আসার পরে একটাও খুন হয়নি 11 সাল থেকে। আর এইবারে যে জেনসিং কেসটা গেছে, সেই কেসটায় জেনসিং ছিলই না, মানে সিসিটিভিতে দেখা যাচ্ছে। আমি সমর্থন করছি না, পুলিশ যা পেয়েছে নিয়েছে, কিন্তু এই কেসটা জেনসিং ছিলই না। হয়তো আরও অন্যান্য কেসে টেসে আমার ওখানে ওই প্রমোটিং নিয়ে কিছু ঝামেলা ফ্যামেলা হয়, কিন্তু কোনো মার্ডার, গুলি, বোম, ওখানে কোনো মস্তান নেই। ওখানে মস্তান একজনই, মদন মিত্র। মানুষের হৃদয়ের মস্তান। আমি কখনো কাউর থেকে আজ পর্যন্ত কামারহাটিতে কখনো কোনো দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে ওঠেনি। তো শাহরুখ খানের চাকদের ডায়লগের মতো লাগছে, হর টিম মে একই গুন্ডা রেহতা হ্যায় আর ইস টিম কা গুন্ডা मैं हूं। হ্যাঁ, আমি বলতে এইটুকুন বলতে পারি যে কামারহাটিতে मैं जहाँ खड़ा होता है वहाँ से লাইন ওয়াইজ সে শুরু হতি হ্যায়। তো ঠিকই আছে, কোনো চাপ নেই। ট্যাক্সি মদন পরিবহন মন্ত্রী হয়েছিলেন, ক্লাব মদন ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন, রাইট। পিজি মদন যদি স্বাস্থ্যমন্ত্রী হন কি কি বদলাতে চাইবেন? দেখো, আমি এইটুকুন তোমায় বলতে পারি, স্বাস্থ্যমন্ত্রীর দরকার নেই। স্বাস্থ্য দপ্তরে যদি আমি শুধু হসপিটালগুলো মানে মনিটরিং করার দায়িত্ব পাই, কন্ট্রোল রুমে বসে, আমি খুব ভালো কাজ করতে পারবো। তোমার কি আমি এইটুকুন বলতে পারি যে রেফারেল 0 না হলেও ম্যাক্সিমাম 1% হয়ে যাবে। এই আত্মবিশ্বাস তোমার আছে? হ্যাঁ, তার কারণ আই নো দ্য থিং। মানে ইউ নো দ্য হেলথ কালকে অ্যাডমিনিস্ট্রেশন। দাঁড়িয়ে আছি আমি, দৌড়ে এসে বললো মৌলানার ভাই হার্ট, আমি তখন বক্তৃতা করছি, আমি বললাম সঙ্গে সঙ্গে লোকাল একটা নার্সিংহোমে দিয়ে দে। সেই নার্সিংহোম আমার সঙ্গে সঙ্গে ফোন করে বললো এক্ষুনি এনজিও করতে হবে। এক্ষুনি এনজিও প্লাস্টিক করার মতো আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি আর 1 সেকেন্ড দেরি না করে ওকে আমার লোক দিয়ে পাঠিয়ে দিলাম কলকাতায়, ন্যাশনাল মেডিকেল কলেজে আইটিইউতে ভর্তি হয়ে গেল, আইটিইউ 11। আমি যেমন বক্তৃতা করছিলাম, তোমায় কটা ফোন করতে হলো? ওই একজন ছেলেকে আমি তো
আমার ওখানে 10 জন ড্রাইভার আছে যারা দক্ষিণেশ্বরে গঙ্গা মানে হারিয়ে গেলে হলদিয়ার থেকে বজবজ থেকে নিয়ে আসে বডি, তাদের 10 জনকেই আমি চাকরি দিয়েছি। এটা আমার স্পেশাল টিম, পুলিশের থেকে বেটার। তাই মানে আমাদের দক্ষিণেশ্বরে যেখানে পিটুরির ঘাট, যেখানে রামকৃষ্ণদেব উঠতেন, সেইখানে হয়েছে কি উঁচু সিঁড়ি যেখান থেকে নেবেছে তার তলাটা পুরো ফাঁকা আছে। হয় কি ওই বাচ্চাগুলো নাবে, নেবে ওইটা টেনে নেয়। টেনে নেয়, আর টেনে নেওয়ার পর তারপর ভাসতে ভাসতে বেরিয়ে যায়। এর আগে একটা বডি আমাদের খুঁজতে খুব অসুবিধা হয়েছিল, 2টো বডি, সেইটা পরে আমরা হলদিয়া থেকে পেয়েছিলাম। ওই ছেলেগুলো এখান থেকে একবার লঞ্চে লাফ দিচ্ছে, আবার নামছে, সার্চ করছে। তো সেই রকম আমার একটা টিম আছে, হসপিটাল টিম। কতজনের সেটা? অনেক, সেটা অনেক। আমার ফেসবুকের একটা টিম আছে 26 জনের, এবং এরা প্রত্যেকেই চাকরি করে। তার পাশাপাশি এইটা করে। পাশাপাশি আমার এই টিমটা আছে। আমি রাতের আরেকটা কথা হচ্ছে, আমি ফোন ধরি, যদি আমাকে কেউ ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, আমি হোয়াটসঅ্যাপটা চেক করি, আমি সে রাত 3টে হলেও তাকে রিং ব্যাক করি। আর আমার যে নাম্বার, আমার কামারহাটির যে কোনো লোককে গিয়ে নাম্বার জিজ্ঞেস করলে বলে, হুড় করে এইটুকুন বাচ্চা বাচ্চা বলে দেবে। স্বাস্থ্য প্রশাসন নিয়ে তোমার একটা মানে তোমার একটা ভালোবাসা আছে স্বাস্থ্য আর প্রশাসন। স্বাস্থ্যের উপর অবশ্যই। এবং মমতা ব্যানার্জি যে কাজ করেছেন, বিধান রায় তো নমস্য মানুষ, এই ধরনের মানুষ তো হবে না, কিন্তু মমতা ব্যানার্জির কাজ বিধান রায়কে প্রায় অতিক্রম করে গেছে। মানে এত সংখ্যক চিকিৎসা ব্যবস্থা, এত বিশাল মানে ছড়িয়ে দিয়েছেন। ছড়িয়ে দিয়েছেন ব্যাপ্তিটা, মমতা বন্দ্যোপাধ্যায় বিধান রায়কে ছাপিয়ে গেছেন। স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে এত বেশি ওয়াকিবহাল বা এত আত্মবিশ্বাসী যেটা তুমি বলছো, এই মদন মিত্র কেমন লেগেছিল যখন আরজি করের ঘটনা ঘটেছিল? ঘটনাটা তো খারাপই ঘটেছিল, তবে এখন তো ওরা প্রার্থী। না, আমি এখনকার কথা বলছি না মন্দা। এই ধরনের ঘটনা কি কোনো সরকারি হাসপাতাল, বেসরকারি, যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি বলে সরকারের দায় থাকে, এটা কি ঘটা কি খুব অভিপ্রেত? দেখো, দুর্ঘটনা এটা দুর্ঘটনা নয়, গাফিলতি। এনিওয়ে মানে ভেরি আনফর্চুনেট, এবং এটা আমাদের দলকেও সমর্থন করেননি। মুখ্যমন্ত্রী গিয়ে সর্বশক্তি দিয়ে পরিবারের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই তো আর সেই ফেরত দেওয়া যায় না। ধরো এই যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা একটা অভূতপূর্ব নাগরিক আন্দোলন দেখলো, মেয়েদের রাত দখলতে। মদন মিত্র তখন কোথায় ছিলেন? না, আমি নিজেই মিছিলে ছিলাম এটা নিশ্চয়ই আমি বলতে পারবো না, কারণ আমি একটা পার্টি করি। আমার পার্টি এর বিরুদ্ধে মিছিল করলে সেই মিছিলে আমার থাকা উচিত। কিন্তু শুনলে তুমি অবাক হবে, আমি গাড়ি নিয়ে ঘুরেছি, এমনকি রাত্রি 2টো 2:30 যখন মেন মিছিল রাত পাহারার, যোধপুর পার্ক, লেক গার্ডেন্স, 8B, এই সমস্ত জায়গায় ঘুরেছি, মানে যাদবপুর ওরিয়েন্টেড। আমার গাড়ি দেখে ওরা ছেড়ে, আমার একাই ছিলাম, আমার সিকিউরিটিও ছিল না। গাড়ি চালিয়ে ঘুরলে? না, ড্রাইভার ছিল? ড্রাইভার ছিল। তো ওরা আমায় দেখে আঙুল দিয়ে বলছিল কিছু, বাট কোনো গালাগাল দেয়নি, বরং সরিয়ে দিল। মানে আমার গাড়ি কেউ আটকায়নি। যেদিনকে নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি তখন ওদের মিছিল, হ্যাঁ ব্রিগেডে মিছিলটা ভেঙেছে, আমি 2nd ব্রিজে উঠেছি, আর পুরো মানে বিজেপির যে ভাঙা মিছিলটা, মানে ঘর ফেরত। ওরা হই হই করে চিৎকার করে করে লরি থেকে বলে মদন মিত্র যাচ্ছে, মদন মিত্র যাচ্ছে, কিন্তু বরং পুলিশ আমার রেস্কিউ করার চেষ্টা করেছে। তা আমি তাদের বলেছি, কোনো কেন মারবে সাধারণ মানুষকে, কেন মারবে? মদন মিত্র কি সাধারণ মানুষ? আমার তো এতদিন পর বলতে হচ্ছে মদন মিত্রকে বলতে সাধারণ, এটা বিনয় না? না, আমার নিজেকে তাই মনে হয়। এবং আমি তো একটা কথা বলি, আমি কখনো মনে করি না যে আমার শত্রু যারা, ওই সুবোধ আছে না বিহারের, সুবোধ সিং নাকি, সুবোধ সিং, ও যদি চেষ্টা করে সুপুরি দিয়ে মদন মিত্রকে মারার লোক খুঁজতে পারবে না। মদন মিত্র অজাত শত্রু। অজাত শত্রু, শত্রু আছে, মারতে পারবে না। মারতে গেলে হাতটা একবার কাঁপবে। আর তার জন্য দেখবে আমি একা একাই ঘুরে বেড়াই, আমার সঙ্গে লোকজন থাকে না। কি বলছো, তোমার সঙ্গে লোকজন থাকে না? না, মিছিল হলে লোকজন থাকে। মিছিল 4টে সাইড কিক থাকে তোমার? না না, কি বলছো? সেরকম না, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি এইটা এই যে আমার আত্মবিশ্বাস, এইটার উপরে আমি পলিটিক্স করি। 2016 সালে তুমি জেলে ছিলে,
ভোটে লড়ে মানস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি হেরে গিয়েছিলে, সেই মানুষই এবার তোমার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী আবার কামারহাটিতে। এখন মদন মিত্র জেলের বাইরে। খুব মজার কাণ্ড। কামারহাটিতে তোমার লড়াইটা কার সঙ্গে, বিজেপি না সিপিএম? কামারহাটিতে অ্যাকচুয়ালি সেকেন্ড থার্ডের লড়াই ওদের, আমার সঙ্গে কোনো লড়াই নেই। ওদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে। আমি বলেছি ঝগড়াঝাটি করো না, ভালোভাবে করো। তো প্রথম দিন মানস মুখার্জি একটা ছেড়েছে, এবার কথা হবে চোখে চোখ রেখে। তা আমি বললাম চোখে চোখ রাখলে আপনি তলায় ভোট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। কাল দেখলাম উনি ছেড়েছেন যে কামারহাটির সংস্কৃতি বদলে গেছে। আমি মানস মুখার্জি ঢুকলে লোক দৌড়ে পালাতো, আবার দৌড়ে এসে আমার সামনে হাত জোর করে দাঁড়াতো। আর এখন আমি যেখানেই 50টা লোক বসে আছে, আমি গিয়ে হাত মেলাতে যাচ্ছি, হাতটা সরিয়ে নিয়ে তারা সরে যাচ্ছে। আরে ভোট না দিবি, ভোট না দিবি, হাতও মেলাবি না, এটাই কি কামারহাটির সংস্কৃতি? তা আমি ভাবলাম ওকে প্রশ্ন করি, আপনি নিজে কি প্রশ্ন করুন, এই সংস্কৃতির কারণ কি? আয়নায় নিজের চেহারা দেখুন, বুঝতে পারবেন। লোকে হাত মেলাতে চাইছে না, আর মদন মিত্রকে বুকে জড়িয়ে ধরছে। ঈদ মোবারক না জিত মোবারক বলছে। এগুলো তোমার বানানো নয় তো? আপনি এখান থেকে ফোন করুন, আমি দড়িয়ে দিচ্ছি। বড় মৌলানাকে তো অনেক 15টা মসজিদ আছে, ধরিয়ে দিচ্ছি। মা ভবতারিণী আছে, আদ্দামা আছে, কাঠিয়া বাবা আছে, মহামিলন মঠ আছে, সারদা মঠ আছে, যোগদা মঠ আছে, রামকৃষ্ণ মিশন আছে। মোহনদা, আবার আমি স্বাস্থ্য প্রশাসনে যেহেতু তোমার একটা একটা আবেগও বোধহয় জড়িত তোমার সঙ্গে, আমি খুব আনন্দ পাই। হ্যাঁ, সেটা কেন? যেহেতু সরাসরি লোকের উপকার করা যায়। খুব আনন্দ কিসে জানো? যখন আমি যাচ্ছি, ধরো খুব ভিড়ের মাঝখানে হঠাৎ কেউ একজন এসে প্রণাম করলো বা হাত জোর করে বললো, জানেন তো আমার বাবা বা আমার মা রোজ বেড়াতে যায়, এখনো আপনি বাঁচিয়েছেন, রাত্রি 3টে ফোন করেছিলাম। ওইটা আমাকে একটা অনুভূতি দেয়, মানে তৃপ্তি দেয়। তৃপ্তি দেয়। তারপর আরেকদিন হয়েছিল কি, দিদিকে বলো, তাতে আমাদের ওপর দায়িত্ব পড়েছিল সব লোকের বাড়ি বাড়ি যাওয়া, এবং রাত্রে তাদের বাড়িতে খেতে হবে, খেয়ে রাত্রিবাস করতে হবে, সকালবেলা উঠে ফ্ল্যাগ তুলে আসতে হবে। আমি কি করব, পার্টি বলেছে, আমায় বন্ধ করতে হলো প্রোগ্রামটা। কেন এত ডিমান্ড হলো? না না, আমি একদিন গেছি, গিয়ে আমি ভেবেছি মারামারি হয়েছে। তা আমি দেখছি প্রায় 1000 খানেক লোক। তা আমি বললাম, আমি তো একজনের বাড়িতে এসেছি, 1000 লোক কেন? তখন রাত্রি 9:30। তখন গৃহকর্তা তার বউ বেরিয়ে এসে বলছে, আপনি কিছু মনে করবেন না, এরা সবাই এসছে, আমাদের এখানে সমস্ত স্কুল ক্লাস চলে, খবর হয়ে গেছে, ওরা সবাই এসছে। তার মানে ওরা কি খাবে? বলে আমি 1000 লোকের রান্না করেছি। তখন আমি বললাম যে আমি গেলে যদি বাড়িতে 1000 লোকের রান্না করতে হয়, এটা তো খুব দুঃখের। তারপর ভোর রাত্রির বেলা 4টের সময় ছাদে খাওয়া দাওয়া শেষ হলো, চা খেয়ে আমি বললাম, পতাকাটা আমার লোক তুলে দিচ্ছে, ভোরবেলায় পতাকা তুলুন। এই যে স্বাস্থ্য প্রশাসন, মদনদা, তোমার এলাকায় সাগর দত্ত মেডিকেল কলেজ, একদম দারুণ করেছেন মমতা। এখানে কখনো শোনা যায় পরিষেবা পাওয়া যায় না, কখনো গোলমাল হয়, হয়টা কি এখানে? সাগর দত্ত হ্যাজ সামটাইমস, মোস্ট অফ দ্য টাইমস, ইজ ইন দ্য নিউজ ফর রং রিজনস। এইটা মদন মিত্র, স্বাস্থ্য প্রশাসন, সাগর দত্ত, এটা কি ঠিক একসঙ্গে যায়? এইটা আমি তোমার সঙ্গে একটু দ্বিমত হচ্ছি। কোভিডের সময় বেশ কিছুদিন সিসিউ ট্রিটমেন্টে সাগর দত্ত 1 নম্বর ছিল, মানে পিজিরও আগে। আর এখন সাগর দত্তর রেটিং হচ্ছে পিজি ফার্স্ট, মেডিকেল সেকেন্ড, সাগর দত্ত থার্ড, পিজি ফার্স্ট, আরজিকর সেকেন্ড, সাগর দত্ত থার্ড। সাগর তো থার্ড কেন হচ্ছে? না, বলছি আমি, একটা নতুন হাসপাতাল হয়েছে, তো তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। তবে যা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোমায় বলছি, ডানলপ পেরিয়ে আর কলকাতায় কেউ আসবে না। একটা 9তলা বিল্ডিং করেছেন শুধু ক্যান্সার হসপিটালের, ক্যান্সারের জন্য। সাগর দত্ত এখন সব আছে। রেফারেল আমি আপনাকে বলছি 15,000 ফুটফল হয়, একটা বেডে 3 জন রাখা শুরু হয়ে গেছে, এটাও তো আপনাকে বুঝতে হবে। তবে সাগর দত্ত এখন একটা খুব প্রবলেম, সেটা হচ্ছে কার্ডিওলজি। এই কার্ডিওলজি আমাদের টপ 3 থেকে শুরু করে সব আছে, কিন্তু ডাক্তার, কার্ডিওলজি ডাক্তার খুব পাওয়া যাচ্ছে না। এবার কি হয়েছে, সাগর দত্ত মূলত একটা মাইনরিটি এরিয়া, তো
তো কি হয়েছে, কিছু হলেই একটা লোকে ভাবে চেঁচামেচি হচ্ছে, হুম মানে মাইনরিটির একটা ব্যাপার হচ্ছে সবাই হই হই করে একসঙ্গে চলে যায়, হুম। সেই অর্থে ভাঙচুর কিছু বা মারামারি। আমার আরেকটা খুব কৌতূহল মদনদা, তোমার বিধানসভা এলাকায় পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর ফ্ল্যাট, সেখানে অত কোটি কোটি টাকা ঢুকলো, মদন মিত্রের কাছে কোনো খবর গেল না? টাকার খবরটা জানি না, তবে অর্পিতা খুব ভালো রাঁধে। ও একদিন আমায় লুচি মাংস করে ওর ফ্ল্যাটে খাইয়েছিল। তো আমার ভোটার তো, তাই জন্য তো বলছি, ওর ওর ফ্ল্যাটে এত টাকা ঢুকলো, সেটা মদন আমি মিত্রের জানি কাছে না, খবর গেল না? বলতে পারবো না আমি। মদন মিত্রের নেটওয়ার্ক উইক হয়ে গেল? সেটা বলতে পারছি না, কিন্তু একদিন আমায় ডেকেছিল এবং ও নিজেই আমার সামনে, আমি দেখলাম নিজেই রাঁধলো, লুচি মাংস করে খাওয়ালো, আমি খেলাম। তখন অবশ্য এই ঘটনাটা ঘটেনি। তারপরে এই কদিন আগে, পার্থদা রেগে যায়নি? জানিনি আমি, ওই ছবি টবি তো ছাড়িনি কিছু। কেন এই ছবি ছাড়লে না? না, এটা পোস্ট করিনি আর কি, মানে কেন? কোনো একটু কারণে। বিরল ছবি মদন মিত্র যেটা পোস্ট করেনি। আর কদিন আগে ওর মা মারা গেল, হুম। আমি গিয়েছিলাম, সকাল থেকে শ্রাদ্ধে ছিলাম। কিন্তু পার্থদা রাগ করেনি বলছো? না, সেটা আমি বলতে পারবো না, আমার সঙ্গে এ নিয়ে। তবে একটা পার্থদা কথা, তোমার খুব বন্ধু। আমি একটা পার্থদা তোমাকে আশুতোষ কলেজে খুব, রাজনীতিতে এনেছে। ও আমায় পলিটিক্স এনেছে। হ্যাঁ। তবে এইটুকুনি আমি বলতে পারি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন, এটা যেমন ঠিক, তেমনি অন্যায় যে করে তাকে অন্যায়ের শাস্তি দাও, কিন্তু তার মা মারা গেলে মিছিলে গিয়ে দাঁড়িও না, শ্রাদ্ধে দাঁড়িও না, এটা কোনো বার্তা নয়। এটাই ন্যায়। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, এটা নিজের মন দিয়ে বিচার করতে হবে। সেখানে আমাকে অনেকে বলেছিল তুমি অর্পিতার বাড়ি যাচ্ছ, মানে কি বলছো তুমি? আমিও তো কাস্টাডিতে ছিলাম, বেরোবার পরে আমি 1.5 গুণ বেশি লিড নিয়ে জিতে এসেছি। যত এরকম হবে, মালা বিজেপি মালা পড়াবে, তত লিড বাড়বে। পার্থদার যে ঘটনাটা মদনদা, তুমি কি মনে করো না সেটা তৃণমূলকে চূড়ান্ত বিব্রতকর এবং অস্বস্তির মধ্যে ফেলেছিল? আমি শুধু এইটুকুনি বলবো, অত্যন্ত দুর্ভাগ্যের, এবং কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। কমিউনিকেশন গ্যাপ মানে? কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে, এর মধ্যে কমিউনিকেশন গ্যাপের কি মানে আছে? আমি তো সেটা ছিলাম না, আমি জানি না, বলতে পারবো না। তুমি টিভিতে দেখোনি কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে? 51 কোটি টাকা গয়না, এটা। ওই ওর এই এই, আমাদের অ্যাডামাসের এই হ্যাঁ ক্লাব টাউন যে ফ্ল্যাটটা, হ্যাঁ হ্যাঁ ওর পাশে আমি থাকি, হুম ওই ফ্ল্যাটটা থেকে দেখেছিলাম। হুম। তো তুমি দেখোনি টাকা বেরোচ্ছে? এটা 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 না, টাকা বেরোচ্ছে দেখেছি আমি, বলছি কমিউনিকেশন গ্যাপ মানে, দেখো এখন পলিটিক্স না যা হয়ে গেছে, কিছু মনে করো না। আমার বাড়ি ফাঁকা আছে, কেউ গিয়ে 50 লাখ রেখে এলো, আধ ঘন্টা বাদে ইডি গিয়ে রেড করে বললো 50 লাখ পাওয়া গেছে, বলে 50 লাখ টাকা নিয়ে মদন চলে গেল। মিত্রের বাড়িতে 4টে লোক থাকবে না, ফাঁকা থাকবে, এটাও আশা করা যায় না। না না, এমনি সব ফাঁকা হয়ে গেছে, মানুষ মারা গেছে, বাবা মা দাদা দিদি। আমার জেনারেশনে আমি হচ্ছি সব থেকে সিনিয়র মোস্ট, আর কেউ নেই। আর একটা আমার আছে, একটা গ্রেট ডেন আছে 6.5 ফুটের, ওটা ঘুরে বেড়ায়। ওটাই তো কাফি। হ্যাঁ, না, ওটা ছাড়াই থাকে। মদনা, তোমার এই ইলাস্ট্রিয়াস পলিটিক্যাল কেরিয়ার, সারদা এবং নারদা দুটো কেলেঙ্কারিতে তোমার নাম জড়িয়ে গেল, এটা তোমার বিড়ম্বনায় ফেলেনি? প্রথমটা বিড়ম্বনায় ফেলেছিল, যখন আমি সারদা। ভেবেছিলাম যে সত্যিই বোধহয় ওরা কিছু পেয়েছে। পরে যখন বুঝলাম, ওরা আমায় বলছে ইট ওয়াজ জাস্ট মিডিয়া হাই, বিকজ অফ মিডিয়া হাই ইউ আর অ্যারেস্টেড। এবং আমাকে সিবিআই বলেছে অন এয়ার, আমি বলছি উই আর ভেরি সরি টু অ্যারেস্ট ইউ। আমি কেন? বলে আমরা বাজারে খবর নিয়ে দেখেছি আপনার মতো পরোপকারী ভদ্রলোক, সৎ লোক নেই। তাহলে মামলা কেন তুলে নিচ্ছেন না? বলছি কই অপস্য করছি না। কিন্তু তোমার এখনো মাঝে মাঝে মনে হয় যে ইউ আর আউট অন বেল। আছি, যে কোনো সময় তো আবার ভেতরে ঢুকিয়েও দিতে পারে। কি হবে তখন? তখন বুঝবো এটাই ছিল, ইট ওয়াজ মাই ডেস্টিনি। ব্যাপারটা এই আগেই তো তোমায় বললাম যে বিজেপি যদি মনে করে তার এতগুলো এজেন্সি, সে যা ইচ্ছে তাই করতে পারে। মদন মিত্রের কাছে বিজেপিতে যোগ দেওয়ার অফার এসছে? না না, আসেনি। এলে কি করবে? প্রশ্নই আসে না। আমি এম ওয়ান মাস্টার ডগ। There are 2 rules in my character.
Rule 1, boss can do no wrong. Rule 2, boss is wrong. If boss is wrong, see rule 1. আইপ্যাকের ওপর তোমার রাগ মিটেছে? একসময় খুব রাগ ছিল। এখন তো আমাদের হচ্ছে অভিষেকের তৈরি করা আইপ্যাক, এটা আমাদের নিজেদের, আমার। কিন্তু একটা সময় রাগ ছিল। রাগ ঠিক ছিল না। ওই দেখো, পলিটিক্স করতে গিয়ে একটা মানুষ ফুটবল খেলতে গিয়ে একটা ফুটবলার দুম করে একটা পাক ফাউল করবে না, এটা হয় না। একটা বোলার বাউন্সার দিয়ে দেবে না, হয় না। তেমনি পলিটিক্সে কখনো কখনো হয়ে যায়। এই যে মাঝে মাঝেই তোমার নানা অবতারে বিভিন্ন বয়সী নারী পরিবেষ্টিত হয়ে থাকার ছবি বেরোয়, তোমার ফেসবুকে দেখা যায়, তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা যায়, এ তোমার কোনো বিড়ম্বনা বোধ হয় না? এই কারণে বিড়ম্বনা বোধ হয় না, আমি নারীদের সম্মান করি এক, আর কোনো নারীকে আমি কখনো বলি না আমার পাশে এসে ছবি তোলো, কিন্তু কেউ যদি একটু ছবি তুলে আনন্দ পায়, আমি তো আর কিছু দিতে পারবো না, একটু আনন্দই দিলাম। তোমার মানে তোমার পরিবার, তুমি এখন তোমার আমার পুত্রেরা বিবাহিত, তোমার নাতি আছে, তাকে তুমি ভীষণ ভালোবাসো। আমার পরিবার বলে, অ্যাকচুয়ালি আমার একটাই বউ, আর আমার স্ত্রী বলে তুমি যতই ওরো লাটাই আমার হাতে। তুমি সেটা মেনেও নাও। হ্যাঁ, কারণ আমি তো জানি যে লাটাই ওর হাতে, ফলে কতটা ঘুড়ি উড়বে, যতটা লাটাই ঢিল দেবে ততটা ঘুড়ি উড়বে, এবং যতটা সুতো আছে। সুতো কখনো ছিঁড়ে যায়নি না, কখনো ছিঁড়ে, কারণ আমি এতটা উড়িনি যে সুতোয় চাপ পড়বে। মদন, আমার শেষ প্রশ্ন, এটা খুব বস্তুত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মদন মিত্র যদি রাজ্যের ক্রীড়ামন্ত্রী থাকতেন, এই যে মেসি বিপর্যয়টা যেটা যুব ভারতীতে হলো, এটা হতো? অরূপকে একেবারেই দোষী করা ঠিক না, এই কারণে ইট ওয়াজ নট এ গভর্নমেন্ট গেম, এটা প্রাইভেট একটা উদ্যোগে এসেছিল, এবং যে এনেছিল শতদ্রু, ওর নামে তঞ্চকতা, কোটি কোটি টাকা প্রতারণা, প্লেয়ারদের নিয়ে আসা টাকা মারা। ওদের হয় কি, ওদের সঙ্গে একটা কন্ট্যাক্ট হয়, মাঠে নামার আগে ওদের ইন্ডিয়ান যে এজেন্সি আছে তাকে পুরো পেমেন্ট করতে হবে, বোম্বে বা কোথাও। সেই সব টাকা না মারলে এইসব হয়। এখন অত ভিড়, আর আমি তো নিজে দেখেছি মেসিও তো অরূপকে জড়িয়ে ছবি তুলেছে। এখন একটা মেসির মতো পৃথিবীর দ্বিতীয় সোশ্যাল হ্যান্ডেলে, ফার্স্ট রোনাল্ডো, তাকে সে স্বর্গের রোনাল্ডোর ফ্যান না মেসির ফ্যান? আমি কিন্তু মেসির ফ্যান। তুমি মেসির ফ্যান। তুমি একবার মেসিকে কলকাতায় গোটা 7-8 দিন রেখে দিয়েছিলে না? 6 দিন। ওর একদিনের জন্য এসেছিল, ও বলল যে খেলা শেষে চলে যাবে, আমরা ওকে ফুল টুল দিচ্ছি, হায়াতে রেখেছিলাম। তা আমায় বললো, ওর সেক্রেটারি বললো উনি একটু কথা বলতে চাইছেন। তা আমি বললাম বললো আমি যদি আর 5-6 দিন থাকি। মেসি তোমার সঙ্গে কথা বললো কোন ভাষায়? তুমি স্প্যানিশ জানো? না, মেসি তো সব দোভাষী ইন্টারপ্রেটার ছিল। বললো যে 5-6 দিন যদি থাকি আপনারা কোনো অসুবিধা হবে? তা আমি প্রথমটা বুঝতে পারিনি, 5-6 দিন থাকবে কেন, খেলা টেলা নেই, হঠাৎ মেসির মতো লোক 5-6 দিন হায়াতের সময় কাটাবে। বললো না, আমি নিজে পয়সা দেবো, মানে উনি নিজে পয়সা দেবেন। আচ্ছা। তাই বললাম না, এটা তো কোনো ব্যাপার না, এই রুমটাই আরো বড় রুম করে দিচ্ছি। তখন বললো যে আমার খেলাটা ছিল 30 তারিখে, আর মানে পরের যেখানে বাংলাদেশ, আচ্ছা, 6 তারিখে। ও বললো আপনার ড্রেসিং রুম আর এইসব আপনাদের যে আতিথেয়তা, উনি এত খুশি হয়েছেন, এবং ওনাকে কেউ কোনো বিরক্ত করেনি, কিচ্ছু করেনি। আমার যে সেক্রেটারি ছিল জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার ছেলে, ও এখন একমাত্র ইস্টার্ন ইন্ডিয়া থেকে একমাত্র মিলিটারি কর্নেল, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডাক্তার হিসেবে, একমাত্র ছেলে ফ্রম বেঙ্গল। ওকে আমি ওর সঙ্গে ভিড়িয়ে দিলাম। ও তখন বোধহয় 8-9-এ পড়তো বা এরকম, আর একটু নিচু হবে। বাচ্চাটা সুইট বাচ্চা, ইংরেজি বলতে পারে, ও স্পোকেন ইংলিশ, ওদের সঙ্গে কথাবার্তা স্প্যানিশ বলে। ওকে আমি ভিড়িয়ে রেখেছিলাম, বাচ্চা দেখতে কি দরকার না দরকার। তখন মেসি বলল যে বাংলাদেশের যে ছবি আমি পেয়েছি আপনাদেরটা অনেক ভালো, তখনই আমরা তৈরি করেছি। তো সেই জন্য আমি তখন খালি একটাই রিকোয়েস্ট করেছিলাম যে আপনার প্র্যাকটিসটা কিন্তু ধরবে, বলে আমায় বিরক্ত না করলেই হলো। অন্তত 250 ক্যামেরা রোজ
সকাল 6:30 7টা থেকে 8:30 9টা, আবার বিকেল 5টা থেকে 6:30 ওই মেসির পা ধরেছে। 250 করে ক্যামেরা, কিন্তু আমি মাঝখানে ফেন্সিং করে দিয়েছিলাম। সেই ক্যামেরার ফ্রেমে কোথাও মদন মিত্র নেই। না, প্রশ্নই আসে না। মেসির খেলা দেখতে এসছে, আমার খেলা নয় তো। আমার খেলা দেখতে গেলে তো কমাডিতে আসতে হবে। এক্স্যাক্টলি এইটাই বলতে চাইছি, যে এই যে মেসি এলো যুব ভারতীতে, এইখানে কি মদন মিত্র ফ্রেমে থাকতেন? কারণ লোকে তো মেসিকে দেখতে না, আসতো, সেটা ঠিক মদন আছে, মিত্রকে তো দেখতে আসতো না। সেটা ঠিক আছে, কিন্তু আমি মেসিকে, সেটা ঠিক নেই আমি মদনদা। আমি এক ফ্রেমে আছি, মেসিকে আমি প্রাইজ দিচ্ছি, সেটা সেটাও তো একটা হ্যাঁ, সেটা সংগঠিত আরো খারাপ অনুষ্ঠান। হয়েছে। মানে প্রাইজ এই ডান দিকে মেসি, আমি প্রাইজটা দিচ্ছি, ছবিটা এইদিকে, ছবিটা তুমি তখন ক্যামেরা কাকে ফেসিং, দেখছিলে? ক্যামেরা ফেসিং। তোমার ক্যামেরার দিকে তাকানো অভ্যেস হয়ে গেছে। এটা কিছু না, তো এরা তো দেবদূতের মতো। দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু দুর্ভাগ্যজনক, কলকাতার পক্ষে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এটা একটু বাইরে, একটু এটা মেনলি ওই শতদ্রু বলে ছেলেটাই দায়ী। আচ্ছা, তিনি কোথায় এখন? তিনি তো কোথাও দেখা যায় না। অ্যারেস্ট হলো, তারপর ও তো বিদেশেই থাকে, ওর কাজই হচ্ছে একজন করে ক্যাচ করা, আর আমাদেরই মধ্যে 4-5 জনকে ধরা। এত টাকা প্রথমেই বলে তোমায় কিচ্ছু দিতে হবে না, তোমার ক্লাবে আসবে, তোমার ক্লাবে বসবে, পায়ে বল নাচাবে, একটা টিম খেলবে। আমার সময় ভেনেজুয়েলা বার্সেলোনা হুম হুম। ফুল 90 মিনিটের খেলা হয়েছিল, হ্যাঁ, ফুল 90 মিনিটের খেলা হয়েছিল। মেসি আমার খেলেছিল। হ্যাঁ, মেসি খেলেছিল, সুয়ারেজ খেলেছিল। আমার সময় ব্রাজিলের ওয়ার্ল্ড টিম এসেছিল, দুঙ্গা, হুম ওয়ার্ল্ড 1994 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, হুম হিগিয়েটা, স্করপিয়ন ট্যাট। হুম হুম তো সেটা ছেড়ে দাও, সেটাও আমার ডেস্টিনি ছিল। আমার সময় কিছু হয়নি, বলেই হতে পারতো। আর এই যে সুজিত টিকিট দিচ্ছিল হুম। কমপ্লিমেন্টারি বলে, তা কি করবে? কমপ্লিমেন্টারি টিকিট কি ও বিক্রি করতে যাবে? দেওয়ার ফলে আমি এইসবের অ্যাকচুয়ালি আমি না দোষ কম দেখি, আমি লোকের দোষ দেখি না, চেষ্টা করি না। বরং অরূপ ইজ ভেরি মেথডিক্যাল, প্রচুর খাটে। সুজিত খুব চেষ্টা করে, যেখানেই আগুন ধরে সেখানেই যায়, করছে তো, আমরা তো পাচ্ছি না। ফলে আমি ওদের প্রশংসাই করবো। এখন দল ডিসিশন নিয়েছে, ওর দপ্তরটা এখন বোধহয় মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন। হুম। তোমাকে আবার রাজ্যের মন্ত্রী করা হলে তুমি কোন দফতর চাইবে? দেখুন, একটা কথা বলি, প্রথম হচ্ছে আমাদের দলে এই চাওয়া চাইয়ের ব্যাপারটা নেই, অন্তত আমার সঙ্গে নেই। মানে আমাকে দল না চাইতেই স্পোর্টস, ট্রান্সপোর্ট, এমনকি তার সঙ্গে ফিশারি মন্ত্রী অবধি করেছে, না চাইতেই জল। হুম। ফলে আমি তো এখানে চাওয়া চাই যেখানে ব্যাপারই নেই, সেখানে পছন্দের ব্যাপার আসে না। তুমি নিশ্চিত যে তুমি কামারহাটিতে জিতবে? 100%, 5000%। পৃথিবীর কোনো শক্তি নেই। এবার র্যাপিড ফায়ারে যাই। খেলা হবে না ও লাভলি? খেলা হবে। এটা একটু ভেবে বললে। খেলা হবে এটা মমতার স্লোগান বলে, আর ও লাভলিটা মদনের স্লোগান বলে। খেলা হবে, এটা অনেক বেটার হবে না? কালীঘাট না দক্ষিণেশ্বর? অবভিয়াসলি কালীঘাট, কারণ কালীঘাটের দুটো মা, একটা মা কালী, আর একজন আমার পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরে দাদা একা মা সারদা বসে আছে। ইউ আর আনপুট ডাউনেবল। মানস মুখোপাধ্যায় না অর্জুন সিং? উত্তর হয় না, উত্তর হয় না। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? নিঃসন্দেহে দিলীপ ঘোষ। সোনালী গুহ না হুমায়ুন কবির? পলিটিক্সের ছন্দটা কেটে গেছে। সুদীপ্ত সেন না ম্যাথু স্যামুয়েল? দেখো, এইসব প্রশ্নগুলো এমন সমস্ত, তবে আমি শুধু এইটুকুনি বলতে পারি, আমি নির্দোষ, আমি নিরপরাধ। আমার একটাই দোষ, যে আই ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। সানগ্লাসের কেতা না রোদে পোড়া নেতা? রোদে পোড়া নেতা। পিজি হাসপাতালের নিয়ন্ত্রণ না কামারহাটি পুরসভার চেয়ারম্যান? অবভিয়াসলি পিজি হসপিটাল। তোমার মুখে একটা আলো খেলে যায় পিজির কথা শুনলে, শিশুর মতো। একদম। পিজির মদন মিত্র অনেক বেশি পাওয়ারফুল দেন পলিটিক্যাল মদন মিত্র। কে বেটার পরিবহন মন্ত্রী, ফিরহাদ হাকিম না স্নেহাশিস চক্রবর্তী? আমি মনে করি সুভাষ চক্রবর্তীর থেকে আমাদের সবাই অনেক, প্রত্যেকেই বেটার। এড়িয়ে যাচ্ছে মদন মিত্র, এটা মদন মিত্রের কাছ থেকে আশা করা যায় না। না, তুমি যদি তাই বলো তাহলে আমি নই কেন? তাহলে তাই বলো যে হ্যাঁ। নান অফ দ্য অ্যাবাভ মি। হ্যাঁ, আমি নই কেন? কারণ বলো আমার তা। সময় 92%
প্রাইভেট কন্ট্রোল ছিল, রোজ বাস ধর্মঘট হতো। হুম। আমি চলে যাওয়ার পর ধর্মঘটটাকে সঙ্গে নিয়ে চলে গেছি, এখন আর ধর্মঘট হয় না। শোভন বান্ধবী বৈশাখী না পার্থ বান্ধবী অর্পিতা? এটা এমনি বলাটা ঠিক না, তবে অর্পিতার বয়স কম। Mohandas, thank you so much. You've been great.